শুভ সন্ধ্যা। আমি দেবাশিস দাস মহাপাত্র। আজকে 4th সেমিস্টারের পেপার C8 এর রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে একটা টপিক, ডেভেলপমেন্ট মিনিং গ্রোথ ভার্সাস ডেভেলপমেন্ট, এইটা আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো যে টপিকটা রয়েছে ডেভেলপমেন্ট বা উন্নয়ন, বাংলায় যেটা উন্নয়ন বলে সেটা কি আমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে আমাদের জানতে হবে যে বৃদ্ধি বা গ্রোথ, তার সাথে ডেভেলপমেন্টের কি সম্পর্ক রয়েছে, কি পার্থক্য রয়েছে। এইটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তোমরা ছাত্রছাত্রীদের বলছি একটু ভালো মন দিয়ে দেখবে। আমরা এই টপিকটা যাওয়ার আগে, ডিটেলস যাওয়ার আগে দেখে নিব যে এই উন্নয়ন বা ডেভেলপমেন্ট কি। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ডেভেলপমেন্ট মানে কাকে বলছে, ইজ এ প্রসেস দ্যাট ক্রিয়েটস গ্রোথ, প্রোগ্রেস, পজিটিভ চেঞ্জ। সেটা ফিজিক্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, সোশ্যাল হতে পারে, ডেমোগ্রাফিক হতে পারে। সমস্ত কিছুর মিলন স্থল হচ্ছে এই উন্নয়ন। আবার এখানে বলছে যে পারপাস অফ ডেভেলপমেন্ট ইজ এ রাইজ ইন দ্য লেভেল অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পপুলেশন। অর্থাৎ মানুষের জীবনযাত্রার যে উন্নয়ন, সেটা কিন্তু ডেভেলপমেন্ট দ্বারা প্রকাশ পায়। তাহলে আমরা আরো এখানে দেখছি যে ডেভেলপমেন্ট বলছে কোয়ালিটেটিভ চেঞ্জ, মানে হচ্ছে এটা হচ্ছে গুণগত পরিবর্তনশীল, ভ্যালু পজিটিভ, অর্থাৎ এটা সবসময় ধনাত্মক ভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে একটা সুন্দর ডায়াগ্রামও দেখছি। এই উন্নয়নকে তাহলে আমরা এক কথায় কিভাবে সংজ্ঞায়িত করব? এই ডেভেলপমেন্টকে বলছে যে কোন স্থানের মানুষের সার্বিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে সেই অবক্ষয়ের পরিবেশের যথাযথ সংরক্ষণ ও উন্নতি সাধন করাকে উন্নয়ন বলছে। তার মানে আমরা যদি একটা রিজিয়ন বেসিসে পার্সপেক্টিভে দেখি, তাহলে একটা অঞ্চলে উন্নয়ন আমরা বুঝবো কিভাবে? তাহলে কিন্তু এইখানে প্রকাশ পেল যে আমরা সেই অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন দিক পর্যালোচনা করব, এবং তার সাথে সাথে দেখব যে সেখানকার পরিবেশটা কেমন ভাবে সুরক্ষিত থাকছে এবং সেখানকার পরিবেশ কিভাবে উন্নতি সাধন ঘটছে। নেক্সট স্লাইডে একটা দেখানোর চেষ্টা করেছি যে বেবি ডেভেলপমেন্ট। এটা একটা উদাহরণ জাস্ট, যে একটা শিশু জন্মগ্রহণ থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, এই যে তার যে ফিজিক্যাল চেঞ্জ, এটা কিন্তু গ্রোথ। তাহলে ডেভেলপমেন্ট কোনটা? ডেভেলপমেন্ট মানে হচ্ছে তার এই যে বুদ্ধি, জ্ঞান, তার যে বিকাশ, তার যে গ্রোথ, সেইটাকে বলছি। বোঝা গেল তোমাদের? মানে আমাদের এই গ্রোথটা আমরা পরে জানবো। একটা এই যে শিশু সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, হাইটে বাড়ছে, লেন্থে বাড়ছে, এজ বাড়ছে, এটা কিন্তু তার গ্রোথ। কিন্তু ওই শিশু সন্তানটা বড় হয়ে তার জ্ঞান কতটা বাড়বে, তার বুদ্ধি কতটা ডেভেলপমেন্ট করবে, সেটা কিন্তু আমরা এই ডেভেলপমেন্ট থেকে বুঝতে পারি। এটা একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ। আমরা এরপরে চলে আসি যে উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম পয়েন্ট রয়েছে গ্রোথ উইথ ইকুইটি। তার মানে একটা অঞ্চলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ডেমোগ্রাফিক সমস্ত ধরনের গ্রোথ হবে, বৃদ্ধি হবে। সেটা ইকোনমিক দিক দিয়ে হতে পারে, সেটা আদার্স কন্ডিশনের দিক দিয়ে হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে। সেইগুলো যাতে সাম্যাবস্থায় বৃদ্ধি প্রাপ্ত হয়, সেটাই কিন্তু একটা উন্নয়নের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। ছাত্রছাত্রীদের বলবো এই পয়েন্টগুলো খাতায় একটু নোট করে রাখতে। 2 নম্বরে বলছি
যে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে বহুমুখী ধারণা। তার মানে এই উন্নয়ন শুধু যে রাজনৈতিক, শুধু যে অর্থনৈতিক, শুধু যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, শুধু যে রিজিওনাল ডেভেলপমেন্ট তা নয়, এগুলো সবগুলোর কম্বিনেশন হচ্ছে ডেভেলপমেন্ট। সবগুলোকে একত্রে উন্নয়ন বলা হয়। তার মানে এটা একটা ধারণা নয়, এটা বহুমুখী ধারণা রয়েছে। তৃতীয় ক্ষেত্রে দেখছি পজিটিভ গ্রোথ। বিকাশ কিন্তু বা উন্নয়ন এটা কিন্তু সবসময় পজিটিভ হবে, কোনো জায়গায় উন্নয়ন কিন্তু নেগেটিভ হয় না, তাই না? কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে গুণগত দৃষ্টিভঙ্গি। আমরা কিন্তু এই যে একটা শিশু সন্তানের উন্নয়নের একটা ছবি দেখলাম আগের স্লাইডে, এই ছবিটার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এর এজ, এর স্ট্রাকচার, এর শেপ, এর ওয়েট এগুলো কিন্তু পরিমাপ করতে পারছি, অর্থাৎ সেটা কোয়ান্টিটিভ, দ্যাট ইজ গ্রোথ। কিন্তু এর যে বুদ্ধি, এর যে জ্ঞান, এর যে একটা প্রবলেম সলভ করার ক্ষমতা, সেটা কিন্তু কোয়ালিটেটিভ, সেটা কিন্তু গুণগত। মানে আমরা এটা এক কথায় বলতে পারি পারসিভ করতে পারছি। তার মানে একটা অঞ্চলে উন্নয়ন কেমন হয়েছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি না, সেটা অনুভব করতে পারি। তারপরে আসছে জিডিপি অ্যান্ড জিএনপি। যেহেতু এটা রিজিওনাল ডেভেলপমেন্টের আন্ডারেই পড়ছে, তো সেক্ষেত্রে দেখো একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা সমস্ত কিছু ডেভেলপমেন্ট কিন্তু নির্ভর করে এই দুটো বিষয়ের উপর। আরো রয়েছে পার ক্যাপিটা ইনকাম, এটার মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটাও কিন্তু একটা মোর ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট, মাস্ট ডাইনামিক অ্যান্ড কন্টিনিউয়াস। এই উন্নয়ন কিন্তু ডাইনামিক, পরিবর্তনশীল। কখনো এই উন্নয়নের যে ধারা, উন্নয়নের গতি, সেটা কিন্তু অনেকাংশে থেমে যায়, আবার কোথাও সেটা বেড়ে যায়। তার মানে এটা চলতেই থাকে। এরপরে আসছি টাইপস অফ ডেভেলপমেন্ট বা উন্নয়নের প্রকারভেদ। এখানে দেখো প্রথমে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে সামাজিক উন্নয়ন। তার মানে একটা অঞ্চলে বিভিন্ন মানুষজনের যে মেলবন্ধন, সংস্কৃতি, সোশ্যাল রিলেশনশিপ, এইগুলোর যে উন্নয়ন, তাকেই কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট বলা হয়। সেকেন্ড হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়নটা জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম, ইনভেস্টমেন্ট এইগুলোর দ্বারা কিন্তু নির্ধারিত হয়। থার্ড রয়েছে রাজনৈতিক উন্নয়ন। কোন জায়গায় কিন্তু কোন অঞ্চলে কিন্তু রাজনৈতিক স্থিতাবস্থা না থাকলে সেই অঞ্চলে কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট থাকতে পারে না, হতে পারে না। রিজিওনাল ডেভেলপমেন্ট, আঞ্চলিক উন্নয়ন। এই আঞ্চলিক উন্নয়নের আবার এইগুলো এক একটা প্যারামিটার, ইন্ডিকেটর। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, হিউম্যান ডেভেলপমেন্ট, এটা আছে মানবীয় উন্নয়ন, অর্থাৎ মানুষের দক্ষতা, স্কিল, এইগুলোকে এক কথায় হিউম্যান ডেভেলপমেন্ট বলে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন। তার মানে আমরা সমস্ত কিছুকে উন্নয়ন করার চেষ্টা করব, সে সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে, রিজিওনাল হতে পারে, হিউম্যান হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে পরিবেশের যাতে অবক্ষয় না হয়, পরিবেশের যাতে সুস্থায়ী উন্নয়ন ঘটে, তার লক্ষ্য রাখতেই হবে আমাদের। তারপরে রয়েছে গ্রামীণ উন্নয়ন এবং শহরের উন্নয়ন। এইগুলো মূলত ডেভেলপমেন্ট বা উন্নয়নের বিভিন্ন প্রকার। চলে আসছি নেক্সট পয়েন্টে। দেখো এখানে রয়েছে স্ট্র্যাটেজি অফ ডেভেলপমেন্ট। আমরা এই ডেভেলপমেন্টকে কিভাবে পরিচালিত করব, একটা ডিজাইন তৈরি করব। একটা অঞ্চল, একটা অঞ্চল যেটা অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে,
সেই অঞ্চলটাকে কিভাবে আমরা উন্নয়নটাকে বাড়িয়ে তুলব, তার স্ট্র্যাটেজি। দেখো প্রথমে রয়েছে হাই রেট অফ গ্রোথ অফ জিএনপি জিডিপি। তার মানে যে দেশ এই জিএনপি এবং জিডিপি গুলোকে বাড়ানোর চেষ্টা করছে বা বাড়ানোর জন্য বিভিন্ন কার্যকলাপ করছে, সেই দেশ কিন্তু তত গ্রোথ করতে পারে, ডেভেলপ করতে পারে। তারপরে বলছে এনলার্জমেন্ট অফ এমপ্লয়মেন্ট। একটা রিজিয়ন, একটা দেশে, একটা রাজ্যে যত বেশি সংখ্যক এমপ্লয়মেন্ট লোক থাকবে, যত সংখ্যক মানুষ এনগেজমেন্ট হবে এমপ্লয়মেন্টে, তত সেই দেশে সেই রাজ্যের পার ক্যাপিটা ইনকাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর পার ক্যাপিটা ইনকাম বাড়লে কিন্তু সেই অঞ্চলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট হলে ওখানকার কালচার ডেভেলপমেন্ট হবে, এবং অল ওভার ডেভেলপমেন্ট হলে সেই অঞ্চলটাই ডেভেলপমেন্ট হবে, তাই না? তারপরে আসছি রিডাকশন অফ পপুলেশন লিভিং বিলো পভার্টি লাইন, যেটাকে আমরা বিপিএল বলি, বা দেখি যে অনুন্নত শ্রেণী, পিছিয়ে পড়া সমাজ। সেই অঞ্চলে কিন্তু আমাদের সার্ভে করতে হবে, সেই অঞ্চলকে চিহ্নিত করতে হবে, এবং সেখানকার এই বিলো পভার্টি লাইনের আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু উন্নয়নের পথ দেখাতে হবে। তার ফলেই কিন্তু ওই অঞ্চল ডেভেলপমেন্ট করবে, আদারওয়াইজ করবে না। তারপরে রয়েছে রিডাকশন অফ রিজিওনাল ডিসপ্যারিটিস ইমব্যালেন্সেস, মানে এটা হচ্ছে আঞ্চলিক বৈষম্য। যদি দেখি যে আমার পূর্ব মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুর, এই দুটো মেদিনীপুরের একটা বিস্তর ফারাক রয়েছে বিভিন্ন দিক দিয়ে। সে হতে পারে ইকোনমি, সেটা হতে পারে এরিয়া, সেটা হতে পারে তোমার এডুকেশন, হেলথ, ইকোনমিক স্ট্রাকচার, বিভিন্ন দিক দিয়ে এটা একটা ডিসপ্যারিটিস বা ইমব্যালেন্সেস রয়েছে, আঞ্চলিক বৈষম্য রয়েছে। আমাদের কি করতে হবে না, আমাদের এই দুটো অঞ্চলকে সমীক্ষা করে কোন অঞ্চলে কি দরকার, দুজনের মধ্যে এই যে বিস্তর গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে কমানোর চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু বিভিন্ন অঞ্চল একজোট হয়ে উন্নয়নের পথ দেখতে পাবে। এখানে দেখো রয়েছে ইকোনমিক ইন্ডিকেটর, মানে হচ্ছে আমরা এই উন্নয়নের কি কি সূচক রয়েছে বা উন্নয়নটা কিভাবে হয়, কিভাবে হয় সেটা আমরা এখানে আলোচনা করব। প্রথম দেখছি যে পার ক্যাপিটা ইনকাম, মানে হচ্ছে মাথা পিছু আয়, তার সাথে উন্নয়নের সম্পর্ক কি। এখানে দেখো একটা ভালো জিনিস যে কোন দেশের মোট অন্তর্দেশীয় উৎপাদন এবং মোট জনসংখ্যার অনুপাতকে এটা একটা প্রকাশ করে, এই পার ক্যাপিটা ইনকাম। আবার বলছে এই মানের দ্বারা সেই অঞ্চলে যতজন বাস করে তাদের মাথা পিছুর একটা গড় প্রকাশ করে। সেই গড়টা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে দেখব যে সেই অঞ্চলটা উন্নয়ন না অনুন্নত না উন্নয়নশীল, সেটা কিন্তু আমরা জানতে পারবো। তারপরে দেখো জিএনপি এন্ড জিডিপি। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট অন্তর্দেশীয় উৎপাদন, আর জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। এইগুলো কিভাবে ডেভেলপমেন্টের সাথে রিলেশন রয়েছে, যদি দেখি যে একটি দেশের এই জিডিপিটাকে আমি আলোচনা করছি প্রথমে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বলছে যে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বিভিন্ন সংস্থা যখন উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবামূলক কাজে বর্তমান বাজার যে দরটা তৈরি করে তখন তাকে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বলে। এখানে এই যে আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও পরিষেবামূলক কাজ, এগুলো কিন্তু একটা দেশের উন্নয়নকে নির্দেশ করে। তেমনি ভাবে আবার জিএনপি কি হচ্ছে না, মোট অন্তর্দেশীয় উৎপাদন এবং মানে বিদেশ থেকে যে অর্জিত আয়, দুটোর সমষ্টি হচ্ছে এই জিএনপি। তার মানে এই দুটো বিভিন্ন দেশে
ক্যালকুলেশন করে বোঝা যায় যে কোন দেশ উন্নত কোন দেশ অনুন্নত। এরপরে রয়েছে দেখো ইকোনমিক স্ট্রাকচার, অর্থনৈতিক একটা পরিকাঠামো। এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে যে দেশে ইকোনমিক স্ট্রাকচার বেশি রয়েছে সেখানে উন্নয়ন বেশি হবে। নেক্সট যেটা রয়েছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ। বলছে দেখো যে বিভিন্ন দেশে বিনিয়োগের মাত্রা কিন্তু বিভিন্ন ধরনের। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একরকম, সেটা আমেরিকার ক্ষেত্রে একরকম, চীনের ক্ষেত্রে একরকম। আমাদের ভারতবর্ষে বা অন্যান্য দেশে এই ইনভেস্টমেন্ট যত বেশি বা যত টাইপের ইনভেস্টমেন্ট সেটা কিন্তু উন্নয়নকে নির্দেশ করে। সেটা হতে পারে শিল্পে, সেটা কৃষিতে হতে পারে, স্বাস্থ্যে, শিক্ষায় বা অন্যান্য পরিষেবামূলক কার্যাবলীতে ইনভেস্টমেন্ট হতে পারে। এবারে দেখতে পাই তাহলে যে কি না উন্নত যে সমস্ত দেশ রয়েছে সেখানে কিন্তু তারা কি করছে না শিক্ষা এবং স্বাস্থ্যটাকে বেশি বিনিয়োগ করছে। তাহলে কি হবে, এই শিক্ষা এবং স্বাস্থ্য যদি ভালো থাকে তখন সেখানে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ঘটবে। নেক্সট আসছি সোশ্যাল ইন্ডিকেটর। বলছে যে সামাজিক সূচক, এটার 1 নম্বরে যদি দেখি যে পপুলেশন, জনসংখ্যা। এখানে দেখব যে বিভিন্ন দেশের বিভিন্ন জনঘনত্ব আলাদা, জনসংখ্যা আলাদা। সেই জনসংখ্যার যে ঘনত্ব, জনসংখ্যার যে টোটাল পপুলেশন, এটা কিন্তু নির্ধারণ করে সেই দেশে উন্নয়ন হবে না অনুন্নয়ন হবে। যদি আমরা দেখি যে কোনো জায়গায় প্রচুর কাম্য জনসংখ্যা রয়েছে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট ভালো থাকবে। আবার যদি দেখি যে কোনো দেশে ওভার পপুলেশন অর্থাৎ জনাকীর্ণতা রয়েছে, প্রচুর মানুষজন রয়েছে, সেটা ভারতবর্ষ হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, তো সেখানে কিন্তু কি হচ্ছে না সম্পদ, মাথাপিছু সম্পদ উৎপাদন, আয়, ক্রয় ক্ষমতা, এগুলো কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, পার ক্যাপিটা ইনকাম কমে যাচ্ছে। তার ফলে কিন্তু মানুষের দারিদ্রতাটা বেড়ে যাচ্ছে এবং দারিদ্রতা যত বাড়ছে কর্মসংস্থান সুযোগ হারাচ্ছি আমরা। তার ফলে কি হচ্ছে না ছদ্ম বেকারত্ব সৃষ্টি হচ্ছে। এই জনাকীর্ণতার মধ্যে কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইগুলো পড়ছে। আবার কিন্তু এর উল্টোটাও একই রকম। যদি দেখি জনস্বল্পতা অর্থাৎ এই যে কঙ্গো, জাইরে, এই সমস্ত দেশে বলছে যে টোটাল যে এরিয়া রয়েছে তার সাথে জনসংখ্যা অনেক কম। তার ফলে কি হয় না সেখানে এই যে সম্পদ তার পূর্ণ ব্যবহার হতে পারে না। এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপরে আসছে এডুকেশন বা শিক্ষা। বলছে শিক্ষা কিন্তু মানুষকে কুসংস্কার মুক্ত করে এবং সচেতনতা বৃদ্ধি করে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার কিন্তু উন্নয়ন ঘটায় এই শিক্ষা। অর্থাৎ শিক্ষাই হলো এই উন্নয়নের মূল কাণ্ডারি। হেলথ, হেলথ যদি দেখি যে স্বাস্থ্যের সাথে একটা দেশের বা অঞ্চলের উন্নয়ন সরাসরি সম্পর্কিত। কারণ কি না কোনো দেশে যদি জন্মহার এবং মৃত্যু হার সমান হয় তাহলে কি হবে, জনসংখ্যা ধীর বৃদ্ধি ঘটবে এবং উন্নয়নের দিক থেকে সেটা কিন্তু ধীর পর্যায়ে লক্ষ্য করা যাবে। তার মানে স্বাস্থ্যের উন্নতি জনসংখ্যার কাঠামোকে মজবুত করছে এবং সেই অঞ্চলে উন্নয়নটাকে বাড়িয়ে তুলছে। তারপরে বলছে জেন্ডার বায়াস, মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে নারীদের অধিকারটাকে আমাদের কিন্তু আস্তে আস্তে মূল্য দিতে হবে। তো সেখানে আমরা দেখছি যে কোন কোন দেশ নারীদেরকে বিশেষ কোনো তেমন গুরুত্ব দেয় না, আবার অনেকে কিন্তু গুরুত্ব দেয়। তো যেখানে পুরুষ এবং নারীর সম অধিকার রয়েছে সেখানে কিন্তু আমার উন্নয়নটা বেশি লক্ষ্য করা যায়। আবার চাঁদ, সিরিয়া, ইরাক, পাকিস্তান
বিভিন্ন দেশে কিন্তু লিঙ্গ বৈষম্য লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে এজ সেক্স রেশিও, অর্থাৎ বয়স লিঙ্গ অনুপাত। এটা কিভাবে উন্নয়নকে প্রভাবিত করছে? না, এখানে দেখো যে মানুষের যে বয়স, সেটা কিন্তু একটা দেশে সেই স্ট্রাকচারটা নির্ভর করছে একটা উন্নয়ন কিভাবে হবে। যদি দেখি একটা দেশে মিডিল পোর্শনে অর্থাৎ 15 থেকে 40-45 বছর এজের মানুষজন প্রচুর সংখ্যক রয়েছে, তাহলে কি হবে? সবাই কিন্তু ইনকামশীল, পর নির্ভরশীল থাকবে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। অতএব সেই দেশে কিন্তু ইকোনমিক স্ট্রাকচারটা বাড়বে। আবার যে দেশে 0 থেকে 15 বছরের শিশু অথবা 60-এর বেশি বৃদ্ধ বৃদ্ধা আছেন, সেই সমস্ত দেশ কিন্তু বেশি উন্নয়ন করতে পারবে না। এরপরে চলে আসছি এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরস, অর্থাৎ পরিবেশের সূচক। এই পরিবেশগত বিভিন্ন সূচকও কিন্তু একটা দেশকে তার উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। কেমন? না দেখো, 1 নম্বরে রয়েছে ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ আমার প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের সাথে এবার উন্নয়নের সম্পর্ক। এবারই বলছে যে কোন কোন দেশে গচ্ছিত সম্পদ থাকে, অর্থাৎ গচ্ছিত সম্পদগুলো কিন্তু আমাদের এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা প্রবলেম ফেস না করে। অতএব আমাদের পরিবেশের ভারসাম্যের সাথে কিন্তু উন্নয়নের গতিশীলতা বজায় রাখতে হবে। এই প্রাকৃতিক সম্পদ কিন্তু সব দেশ কিন্তু সমানভাবে ব্যবহার করে না। কোথাও উন্নত প্রযুক্তির সাহায্যে অল্প দূষণে, অল্প পরিবেশের অবক্ষয়ে সেটা ব্যবহার হয়, আবার অনেক জায়গায় টেকনোলজি বিহীন বা অবৈজ্ঞানিক ভাবে সেটা উৎপন্ন করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে সম্পদ কিন্তু অনেকাংশে নষ্ট হয়। পলিউশন বা দূষণ, এখানে কিন্তু আমরা দেখছি যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে, সেটা হতে পারে মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, বর্তমানে আরো অনেক অ্যাড হয়েছে গন্ধ দূষণ, দৃশ্য দূষণ, আলো দূষণ, শব্দ দূষণ। তো এতগুলো দূষণ কিন্তু এক একটা দেশে বিভিন্ন রোগের সৃষ্টি করে, এবং যত বেশি মানুষ এই রোগের আক্রান্ত হবে, সেই দেশ উন্নয়নের দিক দিয়ে অনেকাংশে পিছিয়ে যাবে। এরপরে রয়েছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য। দেখো, আমরা জীব বৈচিত্র্য বুঝি যে প্রাণী এবং উদ্ভিদের একটা সাম্যাবস্থা রয়েছে। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ভেষজ উদ্ভিদ এই জীব বৈচিত্র্য বনভূমি থেকে আমরা পেতে পারি। যেরকম আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, আবার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণদায়ী ওষুধ তৈরি হয়, সেখানে কিন্তু সেই প্রাণদায়ী ওষুধ থেকে সেই দেশ চিকিৎসা শাস্ত্রে কিন্তু উন্নয়ন ঘটাতে শুরু করে। আবার যে দেশে এই বায়োডাইভার্সিটি যত বৈচিত্র্য বেশি দেখা যাবে, তত সেই দেশে পর্যটন শিল্পের কিন্তু বিস্তর একটা উন্নয়ন লক্ষ্য করা যাবে, এবং যেখানেই পর্যটন বা চিকিৎসা শাস্ত্রে উন্নতি হবে, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটবে। অতএব একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে দেখো ক্লাইমেট বা জলবায়ু। জলবায়ু আমরা বুঝি যে আমরা ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশ। এই জলবায়ুর উপর ডিপেন্ড করে ভারতবর্ষে কৃষি, শিল্প, বিভিন্ন কিছু কিন্তু ডিপেন্ড করছে। এই শিল্পগুলো কিন্তু অনেক ডিপেন্ড করে কিন্তু এই জলবায়ুর উপর, কিন্তু পরোক্ষভাবে। কেমন ভাবে? যে জলবায়ুর উপর, বৃষ্টিপাতের উপর বা উষ্ণতার উপর ডিপেন্ড করছে বিভিন্ন কৃষিজ ফসল, আর বিভিন্ন শিল্পে কিন্তু কাঁচামাল হিসাবেই কিন্তু সেই কৃষিজাত ফসল সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। অতএব কৃষি, শিল্প, পর্যটন প্রভৃতিতে কিন্তু এই ক্লাইমেট একটা বিস্তর হস্তক্ষেপ করে। নেক্সট রয়েছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এখানে দেখো, বাস্তুতন্ত্রের ভারসাম্য যদি নষ্ট হয়,
তাহলে কিন্তু তাকে বলছি আমরা পরিবেশের অবক্ষয় বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আর পরিবেশের অবক্ষয় যত বেশি হবে, সেই সমাজ, সেই গোষ্ঠী বা সেই অঞ্চল, সেই দেশ কিন্তু আমাদের অনুন্নয়নের দিকে কিন্তু এগিয়ে যাবে। দেখো, এরপরে আসছি যেটা আমরা এতক্ষণ জানলাম যে উন্নয়ন কাকে বলে, তার সূচক কি কি বা তার টাইপস গুলো কি কি। এরপরে আসবো যে গ্রোথ কি, কারণ আমাদেরকে এরপরে যে টপিকটা রয়েছে গ্রোথ ভার্সাস ডেভেলপমেন্ট, সেটা জানতে হলে কিন্তু আমাদের গ্রোথটাকে জানতে হবে। আমি হালকা করে বলেছিলাম যে গ্রোথ কি জিনিস। এখানে দেখো একটা ছবি দেখলেই বোঝা যাবে যে এইটা ছোট্ট একটা চারা গাছ, এইটা একটু বড় হয়েছে, আবার বড় হয়েছে, এইটা সুন্দরভাবে বড় হয়েছে। তার মানে এই যে গাছের এইটার কিন্তু ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, এবং এটা কিন্তু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, দেখো দুটোই হয়েছে, তাই না? বৃদ্ধি হয়েছে এবং তার সাথে সাথে এই যে বৃদ্ধিটা হয়েছে সেটা এইটা একটু সংজ্ঞাটা পড়ে নি আমরা। বলছে যে growth is defined as a gradual development in maturity, age, size, weight or height। অর্থাৎ আমরা একটা শিশু সন্তানের ক্ষেত্রে তুলনা করেছিলাম যে তার যেগুলো মেজারেবল, অর্থাৎ বয়স, তার হাইট, তার শেপ, তার ওজন, এইগুলো কিন্তু আমরা মেজার করতে পারছি, কিন্তু ডেভেলপমেন্টকে কিন্তু আমরা মেজার করতে পারি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে যে নিশ্চয়ই তোমরা সবাই কোই মিল গিয়া একটা হিন্দি বই দেখেছো সবাই, যেখানে সম্ভবত আমার ঋত্বিক রোশন অভিনয় করেছিল। তো সেখানে কিন্তু দেখছি যে সে কিন্তু হাইটে বেড়ে গেছে, তার ফিজিক্যালও ডেভেলপ মানে গ্রোথ হয়েছে, কিন্তু তার মাথার যে ব্রেনটা, তার যে বুদ্ধি, তার সেটা কিন্তু ডেভেলপমেন্ট ঘটেনি, বিকাশ হয়নি। সে কিন্তু বাচ্চাদের সাথেই মিশতো, বাচ্চাদের সাথেই খেলাধুলা করতো। তাহলে আমরা সেই উদাহরণটাকে ভালোভাবে যদি মনে রাখি, তাহলে কি হবে যে সেই ঋত্বিক রোশন যদি বড় লোকেদের সাথে মিশতো, সে যদি কলেজে না ফেল করে পাস করতো, সে যদি স্কুলে পাস করে চলে যেত বা নর্মাল লোক হতো, নর্মাল মানুষজনের মতন জীবনযাপন করতো, তাহলে আমরা বলতাম কি যে তার গ্রোথ হয়েছে এবং তার ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু সেই যে অভিনয়, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি গ্রোথ হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। তাহলে এই যে গ্রোথ, এইটা কিন্তু কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এটা কতটা বেড়েছে, এর হাইট কতটা বেড়েছে, এর ওজন কতটা বেড়েছে, এগুলো কিন্তু আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে পরিমাণগত একটি ভ্যালু, এবং এটি পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। সেটা একটা অঞ্চলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সেখানে কত রাস্তাঘাট বাড়লো, কত ইলেকট্রিসিটি খুঁটি পোতা হলো, কতটা টাকা মানুষজনকে দেওয়া হলো, এগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ, অর্থাৎ আমরা মেজার করতে পারছি। আর এইগুলোকে একত্রে বলছে যে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে গ্রোথের বৈশিষ্ট্য। এটা বলছে দেখো ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখেছিলাম কি যে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, এটা দেখো ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। তার মানে এই যে গ্রোথটা কিন্তু এক দিকেই এগিয়ে যায়, তার মানে এর কোনো আর আদার্স কোনো কনসেপ্ট নেই, এটা কেবলমাত্র সিঙ্গেল কনসেপ্ট। এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে, এটা গুণগত দৃষ্টিভঙ্গি আমি বলেছি। আবার এই জিনিসটা কিন্তু আমাদের জিডিপি এবং জিএনপি, এটাও একটা দেশের অর্থনৈতিক গ্রোথকে প্রকাশ করে। এটা বলছে ডাইনামিক এন্ড কন্টিনিউয়াস মে বি পসিবল, এটা হতে পারে ডাইনামিক, আবার হতে পারে কন্টিনিউয়াস, আবার নাও হতে পারে। এরপরে আসছি যে আমরা গ্রোথের ভাগগুলো কি কি রয়েছে, টাইপস অফ গ্রোথ। দেখো এইখানে একটা
গ্রোথের প্রথম ভাগটা রয়েছে লগারিথমিক গ্রোথ। এই গ্রোথটাকে কি বলছি, যে ইমপ্রুভমেন্টস কাম কুইকলি ইন দ্য বিগিনিং। এই দেখো, কার্ভস ইনক্রিজ কুইকলি ইন দ্য বিগিনিং, অর্থাৎ এখানে রেজাল্টস দিয়েছে, এখানে টাইমস দিয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে যে ফলটা পাচ্ছি এই গ্রোথের ক্ষেত্রে, লগারিথমিক গ্রোথের ক্ষেত্রে, যে প্রথম প্রথম কিন্তু এই রেখাটা বেড়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে একটা সাম্য অবস্থায় চলে আসছে। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এর উদাহরণ কি কি, উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। যে ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং, আমরা জিম সেন্টারে যাই, প্রথম প্রথম কিন্তু আমাদের শরীরগুলো আস্তে আস্তে সুগঠিত হতে থাকে, খুব দ্রুত চেঞ্জ হতে থাকে, এবং 2 বছর 3 বছর ট্রাই করার পর 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 কিন্তু আমাদের একটা দেহ সুগঠিত হয়ে যায়, তারপরে কিন্তু ততটা বেশি চেঞ্জ হতে পারে না, হয় না। ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সি, অতএব আমরা দেখো যদি কোনো হয়তো ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখলাম, সেই স্পোকেন ইংলিশের যে টার্ম, তার প্রনাউনিকেশন, তার গ্রামাটিক্যাল যে প্রফিয়েন্সি, এইগুলো কিন্তু আমরা প্রথম প্রথম ভালোভাবে শিখতে থাকি। একটা দীর্ঘ বয়স, হয়তো 50 বছর 60 বছর পর্যন্ত, তারপরে কিন্তু আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিয়েন্সিটা একটা নর্মাল কন্ডিশনে চলে আসে, গড় পজিশনে চলে আসে। ওয়েট লস, হয়তো কোনো স্থূল ব্যক্তি, সে কিন্তু যখন প্রথম প্রথম ট্রাই করবে তার ওয়েটটাকে কমানো, তখন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে লস হবে, মানে দ্রুত হারে লস হবে, সরি, কিন্তু তারপরে আর কমতে থাকবে না। নেক্সট আসছি এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা দ্বিতীয় টাইপ গ্রোথের। এক্সপোনেনশিয়াল গ্রোথে বলছে কি, ইমপ্রুভমেন্টস কাম স্লোলি ইন দ্য বিগিনিং বাট ইওর গেইনস ইনক্রিজ র্যাপিডলি ওভার টাইম। এখানেও দিয়েছে। এটা তাহলে উদাহরণ কি, এটাও সেই দেখো আস্তে আস্তে কিন্তু তার রেজাল্টটা বাড়ছে। তার মানে আমরা যদি দেখি এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যদি টাকা রাখি, ব্যাংকে টাকা রাখি, তার যে ইনভেস্টমেন্টটা আস্তে 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 কিন্তু বাড়তে থাকে। আমি আজকে 10 টাকা রাখলাম, কালকে 5 টাকা রাখলাম, 15 টাকা হলো, 15 টাকার সুদ 2 টাকা হলো, এবার এইরকম করে কিন্তু আস্তে 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 বাড়ছে। বোঝা গেছে? তারপরে হচ্ছে ইমেল সাবস্ক্রাইবার, বা আমার ফেসবুকের সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স, ইউটিউব সাবস্ক্রাইবার, আস্তে 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 কিন্তু বাড়ে। 5, 10, 100, মিলিয়ন, বিলিয়ন পরপর কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে। এরপরে যেটা আসছি, যে গ্রোথ ভার্সাস ডেভেলপমেন্ট যেটা রয়েছে, একটা এটা দেখে তুলে নিতেও পারো, আমি পরপর বলে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমরা আগে আলোচনা করেছি। দেখো এখানে বলছে সংজ্ঞাটা, ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস দ্যাট ক্রিয়েটস গ্রোথ, প্রোগ্রেস, পজিটিভ চেঞ্জ। অর্থাৎ উন্নয়ন হচ্ছে আমাদের এই বৃদ্ধিটাকে বাড়িয়ে তুলছে, যেটা পজিটিভ হতে পারে, সেটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক দিয়ে। আর গ্রোথ কাকে বলছি না, এজ, ম্যাচুরিটি, হাইট, ওয়েট, হাইট, এইগুলোকে বাড়িয়ে তুলছে। এটা মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ বহুমুখী ধারণা। এটা ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। পজিটিভ গ্রোথ এটা, অর্থাৎ ডেভেলপমেন্ট সবসময় কিন্তু ধনাত্মক, আবার এটা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। এটা কিন্তু আমাদের উন্নয়ন কিন্তু সবসময় কিন্তু কোয়ালিটেটিভ, পরিমাণগত, এটা হচ্ছে গুণগত। সরি, আমি ভুল বললাম। ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ, গুণগত, আর গ্রোথটা হচ্ছে কোয়ালিটেটিভ অর্থাৎ কোয়ান্টিটিভ, অর্থাৎ পরিমাণগত, যাকে আমরা মেজার করতে পারি। এটা ডাইনামিক অ্যান্ড কন্টিনিউয়াস, এটা ডাইনামিক অ্যান্ড কন্টিনিউয়াস মে বি পসিবল। আগেই বলেছি যে গ্রোথটা যদি সম্ভব হয় এটা পরিবর্তনশীল অথবা কন্টিনিউয়াস হতে পারে। ডেভেলপমেন্ট ক্যান বি পার্সিভ, আমরা এই উন্নয়ন কোনো একটা অঞ্চল বা দেশের কিভাবে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু গ্রোথের মাধ্যমেই মেজার করা হয়, এবং তারপরে আমরা বুঝতে পারি যে এখানে ডেভেলপমেন্ট হয়েছে। আর গ্রোথ সবসময় কিন্তু মেজারেবল। ডেভেলপমেন্ট অলসো ইনক্লুডস গ্রোথ, ডেভেলপমেন্টের একটা বড় অংশ হচ্ছে গ্রোথ, আর গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রোথ হচ্ছে এর অংশ, একই ব্যাপার। আর
ডেভেলপমেন্টকে আমরা সোশ্যাল, ইকোনমিক, হিউম্যান, সাস্টেনেবল, রিজিওনাল, পলিটিক্যাল, রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্টে ভাগ করতে পারি, আবার লগারিথমিক এন্ড এক্সপোনেনশিয়াল গ্রোথে এটাকে ভাগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, আর যদি সম্ভব হয় এটাকে পড়ার চেষ্টা করবে।